This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বিচার চাইলে না মাঝে মধ্যে অনেকগুলো নতুন নতুন ছবি চোখের সামনে ভেসে ওঠে। জানেন তো যে ছবিগুলো আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে। আমরা শিখছি, প্রত্যেক দিন শিখছি, প্রত্যেক মুহূর্তে শিখছি। কালকেও শিখলাম কোনো অন্ধকার আলোর চেয়ে উজ্জ্বল। জানেন তো UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কাল রাতে যখন এই ঝুপঝুপ করে চারপাশটা অন্ধকার হয়ে গেল, দেখলেন তো সব বাড়ি, সব ফ্ল্যাট, আলোগুলো হঠাৎ নিভে গেল। এমনকি ভিক্টোরিয়ার পরীও যখন অন্ধকারে মুখ লোকালো, তখন মনে হলো কই আলো তো কমছে না, বরং আলোটা ক্রমে আসিতেছে। দেখুন, এমনিতে অন্ধকার নিয়ে আমাদের একটা নেগেটিভ ফিলিংস থাকে, তাই না? অন্ধকার মানেই তো ওই ঘরের কোণের অন্ধকার, যেটা থেকে ছোটোবেলার থেকে একটা ভয় নিয়ে বড় হয়েছি। বা গলির কোণের অন্ধকার, ওই অন্ধকারগুলোতেই তো রাক্ষস, খোক্ষস, দৈত্য, দানব আর দুষ্টু লোকেরা লুকিয়ে থাকে। ছোটোবেলায় আমাদের মন এটাকেই বিশ্বাস করে বড় হয়েছে, এটাকে আঁকড়ে ধরে বড় হয়েছে, এই ভয়টাকে আঁকড়ে ধরে। এই ভয়টা বড় সংক্রামক, আর এই ভয়টা আমাদের সঙ্গে সঙ্গে বাড়ে আর কি। কিন্তু বড় যখন হয়েছি তখন আরও একটা জিনিস বুঝতে পেরেছি, জানেন তো, ভয় তো রয়েছে, ভয়ের আসল বাসস্থান কোন জায়গাটা? মনের কোণে, সেখানেই তো আসল অন্ধকারটা। কাল সেই মনের অন্ধকারটা অনেকটা কেটে গেল, জানেন তো। কেন জানেন? কারণ শহর অন্ধকার হওয়ার পর যে আলো দেখলাম, সে আলোটা কোথাও গিয়ে আমাদের ভেতরের অন্ধকারগুলোকেও মনে হচ্ছিল একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, মানুষ তো বেরিয়েছিল, ওই লক্ষণের গণ্ডিটাকে পেরিয়ে বেরিয়েছিল। এটা বেরোনোটা খুব কঠিন কাজ ছিল, কিন্তু বুঝতে পারছিলাম যখন প্রথম দিন 14 তারিখ বেরিয়েছিল মানুষজন, তখন মনে হচ্ছিল বাহ দারুণ একটা কাণ্ড হলো তো। কিন্তু ঠিক আছে, একদিনের জন্য হলো তো হোক, তাও তো একদিনের জন্য হয়েছে। আজকে সেই 14 তারিখ থেকে আজ 4 তারিখ, প্রায় মাস ঘুরতে চলছে। দেখুন, আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানেন? মানুষ তারা বেরোনোর সাহসটা সঞ্চয় করে ফেলেছে, এই ভয়টাকে হারিয়ে দিয়েছে। ব্যাস, এইটা বিরাট বড় প্রাপ্তি। ঘরের কোণে আটকে আমরা ছিলাম কেন? মানুষ তো আপনার আমার মতো মানুষ, যারা সাধারণ মানুষ, তারা আমরা ঘরের ভেতর আটকে থাকি তো দুটো কারণে, এবং সেই জন্যেই কিন্তু বেরোনোটা খুব কঠিন আমার কাছে। এই যে বারবার সেই 14 তারিখ থেকে আজকে 4 তারিখ অবধি পরপর মানুষকে ঘরের চৌখাট ডিঙাতে দেখলাম, তার প্রাপ্তি অনেকটা, তার আলোর দ্যুতি অনেকটা। কারণ এক, মনের মধ্যে যে রাজনৈতিক ভয় কাজ করে, রাজনৈতিক দলের ভয় কাজ করে, প্রতিবাদ করলে ওই দল কী ভাববে, কিছু করবে না তো, প্রতিবাদের মাসুল দিতে হবে না তো, এই ভাবনা চিন্তা তো প্রতি মুহূর্তে আপনার আমার মনের মধ্যে খেলা করে, তাই না? এই জন্যই তো অত কিছু ঘটে, আমরা বেরোই না, আমরা ঘরের মধ্যে থাকি, ওই লক্ষণের গণ্ডির মধ্যে থাকি। সেই ভয়টা কেটেছে, সেই জন্যেই বাইরে বার করতে পেরেছি পাটা। আর 2, সেলফ রেজিস্ট্যান্স। আমাদের নিজেদের মনের মধ্যেই তো একটা বিরাট বড় লক্ষণ রেখা টানা আছে, গয়ঙ্গচ্ছ ভাব। যা চলছে চলুক না, ঠিক আছে, কেউ না কেউ তো প্রতিবাদ করবে, সবার যাওয়ার কী দরকার? কেউ প্রতিবাদ করলেই তো, হ্যাঁ, আমাদের সমর্থন আছে, মানসিক সমর্থন আছে, এটা চলতা হ্যাঁ, এরকম একটা গোছের মানসিকতা। এই মানসিকতাটাই তো আমাদের ঘর কুনো করে রাখে, আর বাড়ির বাইরে যেতে দেয় না, এবং সবথেকে বড় কথা, প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করা মানে কোথাও গিয়ে একটা যেন দায় চলে আসা, এইটার থেকে দূরে থাকাটাই ভালো। আমরা ছাপোষা মানুষ, এটা আমরা বিশ্বাস করি, এটা ভালো করে বলিও আবার। জানেন তো, আমরা তো নির্বিরোধ মানুষ। এই যে নিজেদের ভেতরের রেজিস্ট্যান্স, নিজেদের ভেতরে নিজেদের একটা গণ্ডি, আর ওপাশ থেকে টেনে দেওয়া একটা গণ্ডির ভয়, দুটোকেই টপকে তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদ করতে মানুষজন নেমেছেন। এইটাই সব থেকে বড় প্রাপ্তি, জানেন তো। যখন কলেজে পড়তাম, তখন একটা বিষয় আসতো আমাদের, ওই এক্সটেম্পোর করতাম, তাৎক্ষণিক বক্তৃতা, তাতে একটা বিষয় আসতো, আজকে খুব মনে পড়ছে, মেক লাভ, ব্রেক ট্যাবু,
মেক লাভ, গণ্ডিটা পেরিয়ে, দড়িটা, বাঁধনটা ছিঁড়ে ভালোবাসো, আর ভালোবেসে বাঁধনটা ছেড়ো। বাঁধন ছেঁড়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একবার বাঁধন ছিঁড়লে না ভয় কেটে যায়, বারবার বাঁধনটা ছেঁড়া যায়। ওই প্রথমবার ছেঁড়াটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা আজকে আবার বুঝতে পারলাম যখন ওই 14 তারিখের দিন আমরা প্রথমবার বাঁধনটা ছিঁড়ে ফেলেছিলাম না, সেইখান থেকে তাই বারবার বাঁধন ছিঁড়েছে। আর এই 4 তারিখে এসে তার চূড়ান্ত একটা ছবি দেখে ফেললাম। চূড়ান্ত বলতে পারছি না, আরও হয়তো বহুবার আপনি আমি সবাই রাস্তায় নামবো। যারা বারবার রাস্তায় নামছেন সেই মানুষদের আজকের দিনে, এই শিক্ষক দিবসের দিনে প্রণাম জানাই, স্যালুট জানাই। দেখুন, সত্যি কথা বলতে কি আজকে এরাই তো শিক্ষক, এদের থেকে তো শিখলাম কিভাবে বাঁধন ছিঁড়তে হয়, কিভাবে চৌখাট পেরোতে হয়। এই যাবৎকালের সব থেকে বড় শিক্ষা। তিলোত্তমা অনেক কিছু শেখাচ্ছে মনে হচ্ছে। বলছিলাম না যে আমরা তো স্বাধীনতা আন্দোলন দেখিনি, আমরা অনেকগুলো নতুন জিনিস দেখেছি। কোভিড দেখেছি, কোভিড কালে ওইভাবে যে একটা অসুখ গোটা বিশ্বকে তালাবন্ধ করে দিতে পারে সেটা আমরা দেখেছি। কিন্তু সেটা তো খারাপ দেখা, খারাপ লাগার থেকে দেখা। তিলোত্তমার মৃত্যু, তিলোত্তমার এই চক্রান্তের শিকার হওয়া, এটা অত্যন্ত খারাপ ঘটনা ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে, সেটা তো নিকষ কালো একটা বিষয়, সেইখানটাতে সেটাকে কেন্দ্র করে তার প্রতিবাদে তাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এই যে চৌখাট পেরিয়ে রাস্তায় নামা দিনের পর দিন, এটা বড় প্রাপ্তি। এই মানুষজন শেখালেন, জানেন তো, কোনো রকম নেতৃত্ব ছাড়া, রাজনৈতিক কোনো ছোঁয়া ছাড়া, পতাকা ছাড়া, সংগঠন ছাড়া মানুষ রাস্তায় নামতে পারে। একদিন না, বারবার নামতে পারে। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা করে প্রতিবাদী আমি লুকিয়ে আছে, সেটা ভুলে গেছিলাম। সেটা মনে পড়িয়ে দেওয়াটাই বোধহয় এ যাবৎকালের সব থেকে বড় শিক্ষা। কিন্তু সেই প্রতিবাদের মধ্যেও জানেন তো কতগুলো জিনিস দেখেছি, শিখেওছি, এবং মনে হচ্ছে কয়েকটা কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে। দেখুন, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে যারা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, তাদের মধ্যে তো সব দল, সব মতের মানুষ রয়েছেন, সমস্ত শ্রেণীর মানুষ রয়েছেন। ভাষা ঠাসা কোনো কিচ্ছু ব্যারিয়ার হয়ে দাঁড়ায়নি। সব কিছুকে অতিক্রম করে সবাই ওই একটা সুরে, সব প্রতিবাদের একটা ঈশ্বর, জাস্টিস ফর আরজি কর, এরকমই তারা বলেছেন। তিলোত্তমার জন্য সুবিচার আনতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। তাই এই প্রতিবাদের মধ্যে কয়েকটা জিনিস না থাকলেই বোধহয় ভালো হতো, জানেন তো। আসলে একটা ঘটনা ঠিক, আমরা একটু আনুষ্ঠানিকতায় বিশ্বাস করি। ওই বিশেষ দিনে আমরা বাবা মাকে ভালোবাসি, ওই ফাদার্স ডে, মাদার্স ডে, আজকে টিচার্স ডে, আজকেই আমাদের টিচারদের মনে পড়ে, আমরা ফোন টোন করি। সারা বছর মনে পড়ে না, আসলে পড়ে তো একদিন। সেই জন্য যেহেতু একদিন মনে পড়ে, মানুষের এই যে আমাদের এই যে প্রবৃত্তিটা, বিশেষ দিন, বিশেষ উপলক্ষে কোনো কিছু মনে পড়ে, সেটার জন্যই হয়তো এই ডেগুলো বানানো, জানেন তো। টিচার্স ডেটা না থাকলে হয়তো আমাদের শিক্ষকদের কথা মনেই পড়তো না। ঠিক সেরকম এই আনুষ্ঠানিকতার আরেকটা বিপদ আছে। এই প্রতিবাদ, এটারও না কেউ একটা আনুষ্ঠানিক রূপ দিতে চান, একদম শতপ্রবৃত্ত হয়ে কিছু নিয়ম কানুন আরোপ করতে চান, আরোপিত ব্যাপারটা। অথচ ভাবুন তো, এই প্রতিবাদ এটা তো সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্ত। এই প্রতিবাদের তো কোনো মালিকানা হয় না। আর যেটা স্বতঃস্ফূর্ত, সেখানে শতপ্রবৃত্ত হয়ে কোনো বিষয়কে চাপিয়ে দেওয়া, কোনো নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হয় নাকি? ওই দেখছিলাম স্বস্তিকা মুখোপাধ্যায়কে কেউ ট্রোল করেছেন, কারণ তিনি সেলফি তুলেছেন, তিনি হেসেছেন। খুব অন্যায় করেছেন। এরকম একটা কারণে তারা সবাই রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। আরে তিলোত্তমা মারা গেছে, নৃশংসভাবে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, হাসি আসে কোত্থেকে? মানে এখন থেকে আমরা যে প্রতিবাদটা তিলোত্তমা করতে শিখিয়েছে, সবসময় খুব কড়া গম্ভীর মুখে করব, হাসা চলবে না, হাসলেই প্রতিবাদটা কমজোরি হয়ে যাবে, এরকমই ব্যাপার তো।
একইভাবে আমরা দেখলাম যে এই আন্দোলনটায় কে আসছেন না সেটা নিয়েও একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হচ্ছে, ডিসাইড করে নেওয়া হচ্ছে এ ঢুকতে পারবেন, ঢুকতে পারবেন না। কে ঠিক করলো এটা? একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মালিকানা কার সেই অধিকারটা রয়েছে যে সে ঠিক করে দেবে কে কিভাবে প্রতিবাদ করবে। কেউ বসে প্রতিবাদ করবে, না কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করবে, কেউ হাসি মুখে করবে, না কেউ গম্ভীরভাবে করবে, কেউ কাঁদবে, না কেউ রাগবে। কে ঠিক করে দিল? এসওপি হয় নাকি? এটার কোনো নির্দিষ্ট একটা নিয়মাবলী হয় নাকি? আগে পড়ে নেবেন, পড়ে দেখবেন, টিক মারবেন, হ্যাঁ গম্ভীর, সাদা পোশাক পরতে হবে, কালারফুল পরা চলবে না, পড়েছি, হ্যাঁ জামা কাপড় একটু উস্কো খুস্কো থাকতে হবে, গায়ে সেন্ট মাখবেন না। ইয়ার কি হচ্ছে? আমরা দেখলাম, জানেন তো, এটার মধ্যে আমি বারবার বলছি, এইটা বলছি তার কারণ হচ্ছে যে কোথাও গিয়ে অশনি সংকেত দেখছি, একটা মানে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এটা তো প্রতিবাদের থেকেও বড়, যেভাবে সাধারণ মানুষ চারপাশ থেকে বেরিয়ে এসছেন, এটা তো একটা অলমোস্ট নিঃশব্দ বিপ্লব আমাদের কাছে। সেখানে যদি কিছু ছোট ছোট জিনিস ফাটল তৈরি করে দেয়, সেটা তো আস্তে আস্তে বড় হতে পারে, তাই না? সিঁদুরে মেঘ তো দেখছি, সেই জন্যই বলছি। দেখুন, এটা এমন একটা প্রতিবাদ যে প্রতিবাদে সববার সামিল হওয়ার অধিকার রয়েছে। শাসক দল থেকে বিরোধী দল সবাই তো তাদের রাজনৈতিক মতের পার্থক্য রয়েছে, একটা জায়গায় তো একমত। কেউ বলেননি যে তিলোত্তমার জন্য আমরা সুবিচার চাই না। এবার মনে মনে কে কী ভাবছেন, কাজের ক্ষেত্রে কে কী করছেন আলাদা, বলছেন তো। আর সাধারণ মানুষ তারা তো সবাই এক কথাই বলছেন। সেখানে কাউকে আমরা বাইরে রাখবো কেন? কিসের জন্যে? ঋতুপর্ণা সেনগুপ্ত বা মিমি চক্রবর্তীর কি প্রতিবাদ করার অধিকার নেই? তাদের এসে কেন গো ব্যাক স্লোগান শুনতে হবে? কেন কেউ তেড়ে যাবেন? কেন এমন পরিস্থিতি তৈরি হবে যে তাদের সেখান থেকে চলে যেতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু তোলা দরকার। তার কারণ এই প্রতিবাদটা কি কারোর পিতৃপুরুষের সম্পত্তি? অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার মানুষ নিজে তৈরি করে নেয়। এটা যত দ্রুত এই মানুষেরা ভাববেন, বুঝবেন, তত কিন্তু এই প্রতিবাদ জোরালো হবে। এই জাস্টিস আসতেই হবে, না হলে খুব বড় ভুল হয়ে যাবে। লড়াইটা তো শুধুমাত্র আমার ডাক্তার ভাই বোনদের নয়, শুধুমাত্র তিলোত্তমার ফ্যামিলির নয়, এই লড়াইটা প্রত্যেকটা মেয়ের লড়াই, এই লড়াইটা প্রত্যেকটা মায়ের লড়াই যারা মেয়ের জন্ম দিয়েছে। এই লড়াইটা আমাদের সবার। আমি মনে করি এটা না হলেই ভালো হতো। যদি কেউ নিজের অনুশোচনা থেকে সংশোধন করে আন্দোলনে অংশগ্রহণ করতে চান, অংশগ্রহণ করুন। আমি মিমি চক্রবর্তীকেও বলবো, যাকেই করা হচ্ছে, দেখুন আমি যদি কোনো আন্দোলনে যাই, আমি তো একজন মানুষ, কিন্তু মানুষের আন্দোলন চলছে। যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে, এটা কিন্তু উদ্বেগজনক।